আলাইকুম সবাইকে। আসসালামু আলাইকুম। আমি আব্দুল্লাহ আল ওয়াহিদ। আজকে আমরা নিউটনিয়ান মেকানিক্সের ৫ম নম্বর লেকচারে আছি। তো আর বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক চলো। আজকে আমরা একটা গুরুত্বপূর্ণ টপিক পড়ব যেটা হলো কেন্দ্রমুখী বল, সেন্ট্রিফিউগাল ফোর্স। তো সেন্ট্রিফিউগাল আর সেন্ট্রিপেটাল এই দুইটা পড়ার আগে আমাদের একটা জিনিস লক্ষ্য করতে হবে যে আমাদের যে কোনো একটা বৃত্তাকার পথে কোনো বস্তুর গতি কীরকম হয়। তো তোমরা যারা ফ্লাইওভারে উঠছো দেখবা যে একটা যখন কোনো একটা বাঁক থাকে, গাড়ি যদি বামে যায় তোমার মনে হয় তুমি ডান দিকে একটা ফোর্স পাচ্ছ, বা উল্টাটাও হয়, তুমি যদি বামে যাও তাহলে মানে ডান দিকে একটা ফোর্স পাচ্ছ। তো এখানে কিন্তু তোমাকে ফোর্স দেওয়ার মতো কিছু নেই, জাস্ট খালি বাঁকটা ঘুরতেছে। তো এই যে একটা আমরা যে বলটা অনুভব করতেছি, এই বল অনুভব করার পিছনে কারণটা কি? তো এইটা যে কারণ দিয়ে ব্যাখ্যা করা হয়, এটাই হলো তোমার কেন্দ্রমুখী আর কেন্দ্রবিমুখী বলের যে কনসেপ্টটা। প্রথমত আমাদের একটা জিনিস ভালোভাবে মনে রাখতে হবে, এটা হইলো একটা অলিক বল। অলিক বল মানে সিউডো ফোর্স। সিউডো ফোর্স কেন? কারণ আমরা যখন প্রথম লেকচারে আলোচনা করি যে ইনার্শিয়াল রেফারেন্স ফ্রেম আর নন ইনার্শিয়াল রেফারেন্স ফ্রেমের মধ্যে পার্থক্যগুলো কি, তখন তোমরা দেখতে পারবা যে একটা আমরা উদাহরণ দিছিলাম, একটা গাড়ি থাকে, গাড়ির ভিতরে যদি তুমি অবস্থান করো তাহলে গাড়িটা যদি বাঁক নেয়, ধরো এইদিকে, তুমি এইদিকে একটা ফোর্স পাবা। তো এই ফোর্সটাকে তুমি এক্সপ্লেইন করবা যেই জিনিসটা দিয়ে, এই জিনিসটা কি আমরা বৃত্তাকার পথে আমরা বলতেছি যে কেন্দ্রমুখী আর কেন্দ্রবিমুখী বলের যে কনসেপ্টটা এইটা দিয়ে। তো এটার পিছনে আরেকটা মেইন রিজন হচ্ছে যে দেখো, আমরা যদি এখানে খেয়াল করি যে একটা বস্তুকে আমরা এভাবে ঘোরাচ্ছি, ধরো বৃত্তাকার পথে ঘুরবে, কিন্তু আমরা তো জানি যে এর যে এই টাইমে এর বেগটা কোন দিক বরাবর, যেহেতু বেগ একটা ভেক্টর রাশি, এর বেগটা অবশ্যই একটু খারাপ হয়ে গেল, এই এই বরাবর সোজা। তাহলে আমরা কি দেখতে পারতাম? আমরা দেখতাম হলো যে বস্তুটা সোজা এইদিকে চলে গেছে, যদি এইদিকে আসলেই ওর বেগটা থাকতো, অ্যান্ড এইখানে এর এই বেগটা আছে। কিন্তু আমরা একটু পর কি লক্ষ্য করি? আমরা লক্ষ্য করি যে এই যে যেই বস্তুটা আমরা এখানে আছে, ধরো সুতো দিয়ে বেঁধে রাখছি সাপোজ, এটা দাঁড়াও এই দিক বরাবর ঘুরতেছে এরকম বৃত্তাকার পথে, এইভাবে ঘুরতে থাকবে। এইখানে ঘোরার কারণটা কি? কারণটা হলো এ একটা বল পাচ্ছে। কোন দিক বরাবর বল পাচ্ছে? এই যে এই কেন্দ্র বরাবর একটা বল পাচ্ছে। এখন আমরা যে এটা পাইলাম, এটাকে আমরা তাহলে এক্সপ্লেইন করবো কিভাবে? আমরা ধরো বুঝতেছি যে এই দিক বরাবর একটা বল পাচ্ছে, আমি অবজার্ভ করতেছি এই দিক বরাবর একটা বল পাচ্ছে, তো আমার কাছে ক্যালকুলেশন করার জন্য তো এটা সাফিসিয়েন্ট না। তো এখন আমরা কি করতে পারি? তো আমরা আমাদের সুবিধার্থে কি করব, এইখানে যদি আমরা মনে করো আমরা এইখানে বসে দেখতেছি যে আমরা এটার ভিতরে আছি, ভিতরে এসে এটাই যে এইভাবে ঘুরতেছে, এইভাবে ঘুরতেছে, তাহলে আমাদের জন্য একটা জিনিস সুবিধা হয়ে যাবে, যেটা আমরা আগে করছি। তাহলে আমাদের মনে হবে যে আমরা এইখানে এদিক বরাবর একটা বল পাচ্ছি, ঠিক অপোজিট। আমরা কিন্তু এখানে বসে চিন্তা করতেছি, এটা কিন্তু আমি দেখে খালি এখানেই দেখতে পারতেছি, এখানে কিন্তু কোনো বল আমি দেখতে পারতেছি না। তো যে এইখানে মনে করো অবজার্ভ করতেছে, অবজারভার, ও কিন্তু বুঝতে পারবে যে এই দিক বরাবর একটা বল পাচ্ছে ও। তো এই জন্য আমরা কি করলাম, এইখানে বসে অবজার্ভ করতেছি যে ও এই বরাবর একটা বল পাচ্ছে। এটাকে আমরা কি বলতে পারি? এফ সি, সেন্ট্রিফিউগাল ফোর্স। বাস, কিছুই না। এই জিনিসটাই আমরা পড়ি কেন্দ্রমুখী বল হিসেবে কনসেপ্ট। আমাদের মনে রাখতে হবে আমরা এখানে বসে অবজার্ভ করতেছি, নাম্বার ওয়ান। অ্যান্ড নাম্বার টু, যেই বরাবর বস্তুর কেন্দ্র আছে তার উল্টা পাশে আমরা ফোর্সটা অনুভব করতেছি। এই দুইটা মেইন কনসেপ্ট যদি আমরা মাথায় রাখতে পারি, তাহলেই মোটামুটি কেন্দ্রমুখী বল জিনিসটা কি আর কেন্দ্র বিমুখী বল জিনিসটা কি আমরা বুঝতে পারবো সংক্ষেপে। এটা গেল। অনেক সময় আমরা কি করতে পারি যে এটা প্রমাণ কিভাবে করে আমরা এটা দেখতে পারি। এটা পরীক্ষায় আসবে না বা কোথাও আসবে না, তবে আমার মনে হয় যে কনসেপ্ট বিল্ড আপ করার জন্য এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট। তো এই জিনিসটা আমরা একটু চলো দেখে আসি। আর এখানে সূত্রগুলো লিখে রাখছি, এ ফিজিক্যাল টু এম ভি স্কোয়ার বাই আর এম ওমেগা স্কোয়ার আর। এটা কিভাবে আসলো আমরা এটাই চলো দেখব। আমরা একটা অক্ষ ব্যবস্থা চিন্তা করি, এটা হলো ওয়াই অক্ষ, এটা হলো এক্স অক্ষ। করলাম, করার পর এইখানে ধরো একটা বস্তু আছে আর দূরত্বে,
ধরো এখানে একটা বস্তু আছে r দূরত্বে, তো এটাকে আমরা যদি উপাংশে ভাঙি তাহলে আমরা কি পাবো, মানে ভেক্টরের প্রকাশ করব সিম্পলি, x অক্ষ y অক্ষ। যদি সরি এইটা যদি আমাদের থিটা হয় তাহলে এটা হবে r cos থিটা, আর এটা হবে r sin থিটা। বুঝা গেল? তাহলে আমরা r ভেক্টরটাকে আমরা কি লিখতে পারতেছি, r is equal to cos থিটা i প্লাস r sin থিটা j। আমি আগে বলে রাখতেছি এইটা পরীক্ষায় তুমি দেখতে পারবে না, কখনো আসবে না, কিন্তু জিনিসটা কিভাবে আসলো আমাদের মনে হয় এটা একটু এক্সপ্লেইন করা উচিত, এই জন্যই দেখায় দেওয়া গেল। আমরা আরেকটা জিনিস এখান থেকে আমাদের জন্য সুবিধা হবে, আমরা কি জানি s ইজ ইকুয়াল টু r থিটা না, s ইজ ইকুয়াল টু r থিটার আগে আমাদের থিটা আছে, আর ধরো থিটাটা তো ভ্যারিয়েবল, এইভাবে থিটা ধরো বস্তুটা ঘুরতেছে, এটা ধরো এইখানে এইভাবে 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 ঘুরবে, তো থিটা সবসময় চেঞ্জ হচ্ছে, কিন্তু আমরা এখানে কি কি জিনিস ধরো আমাদের প্যারামিটারের জন্য সুবিধা করে নিতে পারি। আমরা এখানে কি জানি, থিটা ইজ ইকুয়াল টু, আচ্ছা প্রথমে ওইভাবে লিখি, ওমেগা তো আশা করি কি জিনিস তোমরা চ্যাপ্টার 2 পড়েছো, বুঝতে পারবা, থিটা বাই টি, রেডিয়ান্স পার সেকেন্ড, মানে প্রতি সেকেন্ডে এক কি পরিমাণ কোণ ঘুরলো, কত রেডিয়ান পরিমাণ কোণ ঘুরলো, এটার পরিমাপটাই হলো তোমার কৌণিক গতি বা ওমেগা, তো কৌণিক বেগ আর কি। তো এইখানে যদি তুমি ওমেগাটা দেখো, আমি থিটাকে ওমেগা টি হিসাবে লিখতে পারি, আমার জন্য সুবিধা। তাহলে আমি টি এর চেঞ্জের সাথে সাথে ওমেগা তো আমরা জানি কত হবে, তাহলে থিটার মান এখানে বসাইতে পারবো, অ্যান্ড কিভাবে ভ্যারি করতেছে ওইটা আমরা দেখতে পারবো, ওইটা আমরা বসাই দিই। তাহলে আমরা যদি আর ভেক্টরটা পাইলাম, আর ভেক্টরটার মান কি হবে, রুট ওভার এটা আর স্কোয়ার কজ স্কোয়ার ওমেগা টি প্লাস আর স্কোয়ার সাইন স্কোয়ার ওমেগা টি। আমি আশা করি তোমরা বুঝতে পারতেছো আমি নেক্সট লাইনে কি করব, আর স্কোয়ার কমন নিয়ে সুন্দর একটা সূত্র ক্লাস 19 থেকে পড়ে আসতেছি, কজ স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা, চোখ বন্ধ করে এটার মান 1, আর স্কোয়ার রুট কাটাকাটি আর, তার মানে একটা জিনিস দেখতেছো, আর এর কিন্তু কোনো পরিবর্তন হচ্ছে না, যখন তুমি ঘুরাবা আর এর মানটা সেম থাকবে। তো আমরা এই জিনিসটা যখন বুঝতে পারলাম, আমরা ধরো আর একটু সামনে আগাই, তাহলে আমাদের এখানে ভি কি হইতে পারে, আর তো পাইলাম, দেন চলো ভি খুব সিম্পলি এটার ডিফারেন্সিয়েট করে দিলেই আমরা পেয়ে যাব, তাহলে ডিডিটি অফ, এবার বুঝতে পারলাম আমরা কেন তোমার টাইমের সাপেক্ষে পুরো জিনিসটাকে কনভার্ট করে নিছি, আর cos তাহলে যদি ডিফারেন্সিয়েট করি ওমেগাটা বাইরে আসবে চেন রুল, আর কস মাইনাস সাইন হয়ে যাবে, তাহলে আগেই লিখে দিই মাইনাস ওমেগা আর সাইন ওমেগা টি আই, আর সাইনকে ডিফারেন্সিয়েট করলে কস ওমেগা আর কস ওমেগা টি জে। এটুক পর্যন্ত ঠিক আছে। একটু যদি আমরা ঠিকভাবে করে লিখি, তাহলে আমরা যদি ওমেগা আর কমন নিই,
সাইন ওমেগা টি আই। আমরা ভি পর্যন্ত পেয়ে গেছি। আমাদের জাস্ট আরেকবার ডিফারেন্সিয়েট করলে আমরা কি পাবো, চলো করে ফেলি। একটু আমার সাথে অপেক্ষা করো, আমরা কি জিনিসটা বাইট করতে চাচ্ছি দেখতে পারবো। যদি আমরা এ বাইর করি তাহলে একটু বড় হয়ে যায়, আমি জাস্ট খালি লিখে রাখি ডিডিটি অফ ভি কি হবে। তাহলে ওমেগা তো সবার সাথেই আছে, এই ওমেগাটা বাইর হয়ে যাবে, এটা আবার মাইনাস হয়ে যাবে, এটাও মাইনাস থাকবে। তাহলে আমরা কি করতে পারি, চলো মাইনাস যদি আমরা আগেই কমন নিয়ে নিই, আচ্ছা না একটু ভেঙে ভেঙে করি সময়। তাহলে মাইনাস ওমেগা স্কোয়ার আর মাইনাস কি হলো, মাইনাস ওমেগা স্কোয়ার আর ওমেগা স্কোয়ার আর, তাহলে এটা কস হলো সাইন, আবার আবার মাইনাস ওমেগা স্কোয়ার আর কস ওমেগা টি আই। মাইনাস ওমেগা স্কোয়ার আর কমন নেই, বোর্ডটা প্রবলেম করতেছে, এটার জন্য ক্ষমা প্রার্থী। তো চলো এইদিকে, তাহলে মাইনাস ওমেগা স্কোয়ার আরটাকে যদি আমরা রাখি, ওমেগা স্কোয়ারকে রাখি আর কি, তো এই জিনিসটা কি আর ভেক্টরটা হয়ে গেল না, কি মাইনাস ওমেগা স্কোয়ার আর দেখছো। তাহলে মাইনাস জিনিসটা আমাদের কি সিগনিফিকেন্ট, মানে সিগনিফিকেন্স এখানে কি, আর ভেক্টরটা যেদিকে, আর ভেক্টরটা যেদিকে তোমার এ ভেক্টরটা তার বিপরীত দিকে, এটা দেখতে পারতেছো মাইনাস চিহ্ন দিয়ে। আমি যদি এখানে একটা, এটা যদি হয়, আমার যদি আর ভেক্টরটা এইদিকে করি, তাহলে এ ভেক্টর যেটা, মানে আমার ত্বরণ যেটা হচ্ছে, ত্বরণের যে একটা মানে মানার দিকটা ভেক্টরটা, এটা নেগেটিভে আসতেছে, নেগেটিভ ইন্টু আর ভেক্টর আর কি। এই জিনিসটা গুরুত্বপূর্ণ, বিকজ আমরা যদি এইদিকে ত্বরণ আমরা ফিল করি, তার মানে কি আরটা ছিল এইদিকে, অ্যান্ড তোমরা দেখতে পারবা যে আমরা যখন কেন্দ্রমুখী ত্বরণটা ফিল করি, এটা কেন করি, বেগ তো আমাকে সবসময় এদিকে নিয়ে যেতে চাচ্ছে, বা ধরো হ্যাঁ এই সোজা নিয়ে যেতে যাচ্ছে, তো আমাকে এইদিকে একটা কি ফোর্স দিতে হচ্ছে না, এই ফোর্স দেওয়ার জন্যই তো এইদিকে আছে, অ্যান্ড এটাই আমরা ডিসক্রাইব করতেছি এই জিনিসটা দিয়ে। আশা করি তোমরা বুঝতে পেরেছো, মাইনাস এইটা। তাহলে আমরা কি পাইলাম দেখো, এ ইজ ইকুয়াল টু, এখন আমরা মান নিয়ে কাজ করি একটু, এ ইজ ইকুয়াল টু ওমেগা স্কোয়ার আর, ওমেগা স্কোয়ার আর, ওমেগাকে কি লেখা যায়, ভি বাই আর স্কোয়ার স্কোয়ার, তাহলে ভি স্কোয়ার বাই আর। আর আমরা কি জানি, এফ ইজ ইকুয়াল টু এম এ, এম ইন্টু এ, তাহলে এম ভি স্কোয়ার বাই আর। এবং তোমরা যদি একটু মনে করে দেখো, আমরা এখানে কি সূত্র লিখছিলাম, কেন্দ্রমুখী বলের এফ ইজ ইকুয়াল টু এম ভি স্কোয়ার বাই আর, আর এটা যদি আমরা রিপ্লেস করে দিই তাহলে এম ওমেগা স্কোয়ার আর। তাই সূত্রটা এইভাবেই আসছে, শুধু মুখস্থ না করে যদি দেখো তাহলে তোমার মনে হয় ম্যাথেও অনেক হেল্প হতে পারে। আর কিভাবে আসলো আমরা তো দেখলামই, এখানে যদি ভেক্টরটা হয় দেন খুব ইজি ছিল, অতটা কঠিন ছিল না। এটা আরও অনেকভাবে প্রমাণ দেখতে পারো, অনেকেই হইল ওই যে এখানে ভেক্টরটা ভাঙছে, ভেঙে এক্স উপাংশ ওয়াই উপাংশ বের করছে, ওইভাবেও করা যায়।
আমার কাছে এটা ইজি লাগছে, এটা প্রামাণিক স্যারের বইয়ে আছে প্রমাণটা, তোমরা চাইলে আবার ওইখান থেকে দেখে নিতে পারো। গেল। আমরা কি আর কিছু মিস করতেছি? না, এইটুকুই ছিল। করা যায় তাহলে। আমাদের সূত্রের পার্টটা মোটামুটি শেষ, আমার মনে হয় সব বলে ফেলছি আমরা, যে কিভাবে অবজারভারটা কোথায় আছে, কোথায় থেকে আমরা জিনিসগুলো সব ক্যালকুলেট করতেছি, দেন সূত্রটা কিভাবে আসলো আমরা এটাও বাইর করছি, দিকের হিসাব ছিল, হিসাব নিকাশ, ওগুলো আমরা ঠিক করে নিছি। তো আমার মনে হয় যে কনসেপচুয়ালি কেন্দ্রমুখী বলের আমার মনে হয় এইচএসসিতে এতটুকু পর্যন্তই দরকার। তো ম্যাথ করলেই হবে না, আমাদের কিছু প্র্যাকটিস করতে হবে, আর অ্যাপ্লিকেশন আছে অনেকগুলো, অ্যাপ্লিকেশনগুলো আমরা আস্তে আস্তে দেখতে পারি। আচ্ছা, আনুভূমিক বৃত্তাকার পথে সাইকেলের গতিটা আমরা দেখে ফেলি, চলো। এখানেও আমরা কেন্দ্রমুখী বলের যে কনসেপ্টটা ওইটাই আমরা অ্যাপ্লাই করব। এটা কি হলো? চলো। এটা হইলো তোমার অক্ষয় অবস্থা, ধরো। একটা সাইকেলের চাকা চিন্তা করো। খুব ভালো হইলো না, একবার ট্রাই করা যেতে পারে। ধরো এটা একটা সাইকেলের চাকা, আমরা উলম্বের সাথে কোণ নিয়ে চিন্তা ভাবনা করি। এটা যদি হয় তাহলে একটা জিনিস দেখো, সাইকেলের উপর, সাইকেলের ধরো এদিকে বল প্রয়োগ করতেছে সাইকেলের, মনে করো যে এটা, তো এটাকে আমরা কিভাবে ডিল করতে পারি। চলো আস্তে আস্তে আমরা আগিয়ে যাই। আমাদের মনে হয় ব্যাংকিং কোনটাও বাদ কি পড়ে গেছে? আচ্ছা হ্যাঁ, ব্যাংকিং কোন আমরা আস্তে আস্তে শিখবো, দাঁড়াও একটু জাস্ট লাইন করে নিই আমাদের কি কি জিনিস করা লাগবে। ব্যাংকিং কোনটা আমার মনে হয় পড়ানো কি লাগবে। আচ্ছা দাঁড়াও একটু জাস্ট আমরা ওয়েট করি। ব্যাংকিং কোন, আচ্ছা ঠিক আছে, আমরা ব্যাংকিং কোনও করতে পারি। ব্যাংকিং কোন করার আগে আমরা এটা শেষ করে নিই। আমরা যদি ব্যাংকিং কোণে যাই আর এটা যদি আমরা পড়ি, দুইটা কনসেপচুয়ালি সেম, তো আমাদের বরঞ্চ সুবিধাই হবে যে আগে কিভাবে জিনিসগুলো আসছে, দেন সরাসরি আমরা ব্যাংকিং কোণের ওখানে অ্যাপ্লাই করতে পারবো। তো চলো, এটা ধরো আমার একটা সাইকেল, সাইকেলের চাকা হইল চাকা, এখানে যে আমরা একটা রিয়াকশন ফোর্স পাচ্ছে এখানে, আর তো এটা যদি থিটা হয় তাহলে আমরা এটাকে তো উপাংশে ভাঙতেই পারি, আর কস থিটা, আর এদিকে আর সাইন থিটা। এখানে আর কি কি জিনিস আছে দেখো, এখানে আমার এমজি আছে নিচের দিকে, আর একটু আগে যে আমরা পড়লাম যে বৃত্তাকার পথে সাইকেলটা ঘুরতেছে, ধরো এটা হলো সাইকেলের ট্র্যাক, সাইকেল ধরো এখানে এই মুহূর্তে আছে বৃত্তাকার পথে যে ঘুরতেছে, ওর কিন্তু ওর কিন্তু এই দিকেও একটা বল পাচ্ছে, কারণ কি কেন্দ্র বরাবর একটা বল পাচ্ছে। সেই বলটাই যদি আমরা এইখানে দেখাই, এই যে এইদিকে একটা বল, এদিকে একটা বল পাচ্ছে, এটাকে আমরা ধরো এফসি। চলো তাহলে এটা যদি হয় আমরা ইকুয়েশনগুলো লেখা শুরু করে দিই। আর cos theta is equal to mg, আর আর sin theta কি হইতে পারে, এফসি ছিল, তো আমরা কি পাইছি, কেন্দ্রমুখী বলের মান হলো এম ভি স্কোয়ার বাই আর, এক, এটা দুই।
আমাদের ধরো মধ্যবর্তী যে কোণটা থিটা ওটা লাগবে। তো এটা বাই করার জন্য আমরা কি করতে পারি, দুটো যদি ভাগ করে দিই আর কাটাকাটি আমরা পেয়ে যাব আমাদের কাঙ্ক্ষিত জিনিসটা। তো আমরা যদি 2 ভাগ 1 করি, কি করি তাহলে সাইন থিটা কস থিটা ট্যান থিটা ইজ ইকুয়াল টু পি স্কোয়ার বাই আর, নিচে চলে যাবে পি স্কোয়ার বাই আর জি। আমাদের নতুন আরেকটা সূত্র আমরা পেয়ে গেলাম, যে যদি বলে কোনো সাইকেল কোনো একটা কোণে যাচ্ছে তাহলে ওইখানে বাঁক নিতে হবে ধরো, তাহলে আমরা এইভাবে জিনিসগুলো ম্যানেজ করতে পারবো। লেটস সি, আমরা এখানে সব ঠিক করেছি। এটা হইলো ওর রেসিং ট্র্যাক, আর এইদিকে হইলো কেন্দ্র বিমুখী যে বলটা পাচ্ছে, তার মানে ওর সেন্টারটা কোথায়, এইদিকে এইভাবে যাচ্ছে। এই জিনিসগুলো একটু খেয়াল রাখা উচিত। তো আমরা পেয়ে গেলাম আমাদের সূত্রটা। ম্যাচটা করতে পারি কিনা চলো দেখি। একটি আরোহী সাইকেল আরোহী 20 মিটার পার সেকেন্ড বেগে 30 মিটার ব্যাসার্ধের বৃত্তাকার পথে ঘুরছে, তাকে আনুভূমিকের সাথে কত কোণে চালাতে হবে? এটা তো আমরা যদি আমরা সূত্রটা খেয়াল করি, আমরা একটু আগে যেটা পাইলাম, tan থিটা ইজ ইকুয়াল টু ভি স্কোয়ার বাই আর জি। ভি 20 মিটার পার সেকেন্ড, আর হইল 30, গ্র্যাভিটি ধরো জি ধরো 10 নিয়ে নিই। তাহলে 10 নিলে 0 0 0 0 যদি গুণে 4/3 4/3, তাহলে থিটার মান কি tan ইনভার্স 4/3। এটা আমাদের অ্যান্সার। এটুকু পর্যন্ত যদি তুমি করে থাকো তাহলে অবশ্যই ঠিক করছো। কিন্তু আমরা যে সূত্রটা আগে একটু খেয়াল করে আসি, আমরা সূত্রে যেই কোণটা আমরা বাইর করছি সেই কোণটা কি আনুভূমিকের সাথে ছিল? না, এটা ছিল উলম্বের সাথে। তো আমরা যদি উলম্বের সাথে কোণ বাইর করে থাকি আর আমরা জানি যে এটা 90 ডিগ্রি, তো আমাদের আনুভূমিকের সাথে কোণটা কি হবে আমরা লিখে দিই। আনুভূমিকের সাথে কোণ -θ। অনেক সময় দেখবা ম্যাথ সব ঠিক আছে, টিচাররা একটু এক ধাপ বেশি করে দিয়ে রাখছে আনুভূমিকের সাথে কত কোণ রাখতে হবে, তখন তুমি সব করছো, সব করে তোমার দেখলা যে ভুল হয়ে গেছে। তো একটু মনে রাখা উচিত তোমাদের। তাহলে আনুভূমিকের সাথে কোণ হবে 90 - θ, তো এইভাবে π/2 মাইনাস tan ইনভার্স রেডিয়ানে। অ্যান্সারটা হলো এইটা। খুবই সহজ, খুবই ইজি। খালি সূত্রটা একটু কেমনে আসছে ওটা মনে রাখলে, আর কিভাবে টার্মসগুলো আছে, একটু কথার মারপ্যাচ থাকতে পারে, এগুলো করলে ইজিলি অঙ্ক পারার কথা। এই জিনিসটা একটি অনেক ইন্টারেস্টিং ম্যাথ। এটা হলো ধরো আমরা যদি কোনো জিনিস ধরো ঘুরাই, তাহলে তো হয়তো বা আনুভূমিক উলম্ব বরাবর ঘুরাইতে পারি বা আনুভূমিক বরাবর ঘুরাইতে পারি। কিন্তু ধরো একটা সুতা তুমি রাখলা, তা রেখে যদি এইভাবে ঘুরাও, এই যে এইভাবে, ধরো এটা এখানে এইভাবে হবে না, সরি এইভাবে, এইভাবে যদি তুমি ঘুরাও, তাহলে একটা জিনিস দেখো তো, তোমার এখানে একটা সুতা আছে, এই সুতাটাকে তুমি যদি কম্পোনেন্টটা ভাঙো তাহলে এখানে একটা মান পাবা। আবার এই যে বস্তুটা আছে এইটার ধরো কেন্দ্রমুখী বল, ওজন, এগুলো একটা মান পাবা। তো এই জিনিসটা একটু ইম্পর্টেন্ট, কজ তুমি যখন পেন্ডুলামের ম্যাথ করবো তখন শুধু এইভাবে দুলে, আর এটা এইভাবে করে, এটাকে কি পেন্ডুলাম বলে আমার ঠিক খেয়াল নেই। তবে এই ম্যাথটা অনেক ইম্পর্টেন্ট, এটা একবার চুয়েটে আসছিল অ্যান্ড পরেও অনেক জায়গায় আসতে পারে। তো তখন তো চুয়েট ছিল না, তখন সিকিউরিটির এক্সাম ছিল যখন আসছে।
তো এই ম্যাথসটাও আমাদের দেখা উচিত। একটি অ্যাডভান্স ম্যাথ, বাট আমার মনে হয় করতে পারলে তোমাদের নিজের কাছেই ভালো লাগবে। তো চলো আমরা যদি এই ম্যাথসটার দিকে একটু তাকাই। ব্যাংকিং কোণ তো এখনো করা হলো না। আচ্ছা, ব্যাংকিং কোণটা সমস্যা নেই, বাট আমরা ম্যাথসটা আগে শেষ করি। 1 মিটার লম্বা একটি সুতার এক প্রান্ত একটি স্ট্যান্ডে, ধরো এই যে এটা 1 মিটার সুতা, 1 মিটার সুতা লম্বা, এক প্রান্ত একটি স্ট্যান্ডে, ধরো এই যে এইটা স্ট্যান্ড উপরে আটকানো আছে, এবং অপর একটি প্রান্ততে এই যে এইটা এখানে 100 গ্রাম ভরের একটি মানে একটা বস্তু ঝুলানো আছে। সুতাটা প্রতি সেকেন্ডে অপর প্রান্তের এইটা এই যে লম্ব অক্ষের সাপেক্ষে এত ঘুরলে তাহলে রৈখিক বেগ মানে ভিটা কত। খুবই ইজি। তো আমরা যদি এখান থেকেই দেখি, ধরো বস্তুটা এই যে এখানে ঝুলানো আছে, তো এইদিকে একটা টি পরিমাণ বল পাচ্ছে না? তো টি পরিমাণ বল যদি পায়, আমরা এটাকে আরেকটু যদি ভালোভাবে লিখি, আরেকটু এই দুটো তো একান্তর কোণ, তাহলে আমরা কি এখানেও যেটা ওইটাও থিটা হবে। টি পরিমাণ যদি বল পায়, তাহলে দেখো আমরা যদি ফ্রি বডি ডায়াগ্রামটা আঁকি এখানে, তাহলে টি cos থিটা mg cos থিটা sin থিটা sin থিটা আর এদিকে এফসি। এটা আমাদের সাইকেলের মতোই না অনেকটা, জাস্ট সিনারিওটা আলাদা, কিন্তু ম্যাথ কিন্তু আমাদের একদম সেম ভাবে আমরা করতে পারবো। তো তাহলে চলো আমরা শেষ করি। যদি আমরা ভি দিয়েও করা যায়, আমরা ওমেগা দিয়েও করা যায়। যদি 2 বাই পাই তো তাহলে ওমেগা দিয়ে করলে একটু আমাদের ইজি হবে। তো আমরা আগে জিনিসগুলো লিখে নিই আমাদের কি কি আছে। তো ওমেগা আমরা যদি লিখতে চাই তাহলে 2/π × 2π, তাহলে এটা কিন্তু দেখো তোমার মানে প্রতি সেকেন্ডে কতবার ঘূর্ণন সম্পন্ন করে। তাহলে ধরো একবার ঘূর্ণনে হয় হলো তোমার মানে 2π রেডিয়ান, তাহলে এইটা কত হয় মানে 1 সেকেন্ডে কতটুকু করতে পারে। আমরা এটাই বাই করছি এখানে সূত্রের মাধ্যমে জাস্ট, তাহলে 4π রেডিয়ান্স পার সেকেন্ড। 2π হইলো তোমার ধরো মানে একটা ঘূর্ণনের 2π লাগে, আর এ করতে পারে হলো 2/π রেডিয়ান্স পার সেকেন্ড, সরি হ্যাঁ এই রেডিয়ান্স পার সেকেন্ড, আর এটা মানে 2/π রেডিয়ান্স পার সেকেন্ড, আর এটা হলো 1 সেকেন্ড মানে 2π রেডিয়ান ঘুরতে পারে। তো এই জন্য আমরা 2/π দিয়ে গুণ করছি, গুণ করে আমাদের সূত্রটা মানে আমরা আমাদের যে রেডিয়ান পার সেকেন্ডে পাওয়ার কথা ছিল ওই একটা আমরা পেয়ে গেছি। তো এটা ছিল মেইন কাহিনী। আর এম হইল আমাদের 0.1 কেজি। হ্যালো। আর কিছু নাই, তাহলে আমরা এইভাবেই ধরি। তাহলে এই cos থিটা হলো mg, লিখে রাখি। আর টি সাইন থিটা হলো এম ওমেগা স্কোয়ার আর। গেল। তো আমাদের কি লাগবে, রৈখিক বেগ কত। আমরা এখান থেকে কি বাই করতে পারবো, দেখো তো আমাদের কি লাগবে, একটা জিনিস ভেবে দেখো।
আমরা যে টিটা বাইর করছি আর এখানে যে ওমেগা স্কোয়ার আরটা বাইর করবো, আমরা তো আরটা জানি না। এই আরটা যদি আমরা বাইর করতে পারি তাহলে ওমেগা স্কোয়ার, ওমেগা ইজ ইকুয়াল টু ভি বাই আর, তাহলে ভি ইজ ইকুয়াল টু ওমেগা আর। আমরা ওমেগা জানি, দেখলে আরটা বাইর করা লাগবে। আমরা যদি আরটা বাইর করতে চাই তাহলে আমরা ট্যান থিটা ইজ ইকুয়াল টু কী হবে, কাটা ওমেগা স্কোয়ার আর বাই জি। আবার এদিকে আমরা ট্যান থিটা জানি না। আমরা ট্যান থিটা না জানি তাহলে সবচেয়ে ভালো হবে আমরা যদি আগে টি এর মানটা বাইর করে নিই। তাহলে আমরা টি এর মানটা কেমনে বাইর করতে পারবো একটু যদি ভাবো। আমরা টি এর মানটা যদি স্কোয়ার করে দিই তাহলেও বাইর করা যেতে পারে। আর যদি আমরা কস থিটার মানটা বাইর করতে পারবো, ওটা যদি আমরা বাইর করে দিই তাহলে দেখো এম এর মান হলো 0.1 আর জি এর মান হলো তোমার 9.8, তাহলে 0.98। তাহলে কস থিটা 0.98 আমরা পাইলাম। আর টি সাইন থিটা ইজ ইকুয়াল টু এম ওমেগা স্কোয়ার আর। তাহলে আমরা এখান থেকে কি পাই, এম এর মান হলো 0.1, ওমেগা স্কোয়ার ইজ ইকুয়াল টু 16 ইন্টু আর, তাহলে 1.6 আর। তাহলে আমরা কি পাইলাম, এখানে একটা পাইলাম, এখানে আরেকটা পাইলাম। আমরা যদি স্কোয়ার করে দিই এটা এত না পেঁচাও করা যেত। তো আমার মনে হয় আমরা যেহেতু একদম স্টেপ বাই স্টেপ করতেছি, আমাদের সবগুলো স্টেপ দেখাই করা উচিত, বাদ দিলে পরে সমস্যা হয়ে যাবে। এখান থেকে আমরা এখানে গেছি অ্যান্ড সব কিছু করলাম। তাহলে আমাদের জিনিসগুলো দেখো কী কী বাকি থাকে। আমাদের শুধু আরটাই বাইর করা লাগবে। আমরা কস থিটা আর সাইন থিটাকে আমরা ধরো স্কোয়ার করে বাদ দিয়ে দিতে পারবো। আমাদের কাছে আর কি বাকি থাকে একটু যদি আমরা একটু যদি কেয়ারফুলি দেখো। তোমরা কি ধরতে পারতেছো? আমরা কিন্তু এখানে একটা জিনিস আছে যেটা আমরা এখনো কাজে লাগাইনি। এই জিনিসটা কি হইতে পারে? এই জিনিসটা যদি দেখো 1 মিটার লম্বা একটা সুতা। তো 1 মিটার লম্বা যদি একটা সুতা হয় আর এখানে যদি আমরা একটা ত্রিভুজ ফর্ম করতেছে, তাহলে এটা যদি থিটা হয় আমরা সাইন থিটা হিসেবে কি লিখতে পারি যদি দেখো, লম্ব বাই অতিভুজ, তাই না? এখানে লম্ব হলো আর, অতিভুজ হলো 1, তাহলে আর ইজ ইকুয়াল টু সাইন থিটা। অর্থাৎ আমরা যদি থিটার মানটা বাইর করে ফেলতে পারি তাহলে আমরা ম্যাথটা শেষ করে ফেলতে পারবো। তো আমরা যদি এখান থেকে টি স্কোয়ার 1.6 এটা সাইন থিটা হবে, তাইলে সেটা কি লেখা যাবে? হ্যাঁ যাবে, ইজিলি লেখা যাবে, কোনো সমস্যা নেই। আমরা যদি সাইন থিটা ধরো মানটা বাইর করলাম 1.6 সাইন থিটা, লিখে ফেলি 0.6 সাইন থিটা কি হইতে পারে বলো তো? এখানে সাইন থিটা আছে, এখানে সাইন থিটা আছে, কাটাকাটি গিয়ে টি এর মান আমরা পাবো 1.6 নিউটন। আর এটা যদি আমরা এখানে বসাই তাহলে কস থিটাও আমরা মান পেয়ে যাব। তাহলে থিটা হবে
এখান থেকে ধরো cos ইনভার্স 0.98 ডিভাইডেড বাই 1.6, এটার মানটা হইলো তোমার আসবে, আমার কাছে ক্যালকুলেটর নেই তাহলে অ্যান্সারটা দেখে বলতেছি, 52.23 ডিগ্রি। 52.23 ডিগ্রি আসলো। আমরা যদি এটা পেয়ে গেলাম, আমরা আর এর মানটা পেয়ে যাব না? তাহলে আর হইলো সাইন 52.23 কত আসে, এভাবে করা যায়। আর না হলে সরাসরি করে দিই, আমরা এটা সূত্র আমরা মনে আছে আমরা যে বাইর করলাম, এখানেও কিন্তু সেম ভাবেই হবে, tan θ = v²/rg। তাহলে v √rg tan θ, আর tan θ। যদি তুমি সবগুলা ভ্যালু বসাও, ভ্যালু বসায় অ্যান্সার পাওয়ার কথা হইলো তোমার এই 3.162 মিটার/সেকেন্ড। এখন প্রশ্ন হতে পারে যে এত বড় ম্যাথ একাডেমিকে আসতে পারে, আসার মতো খুবই উপযোগী একটা ম্যাথ, যেহেতু এখন কোশ্চেনগুলো একটু ট্রিকি করতেছে, তবে অ্যাডমিশনে এত বড় ম্যাথ এত কম টাইমে কেমনে সলভ করবো? তো প্রথমত আমরা যে এত বড়ভাবে করলাম, এখানে তো এত বড়ভাবে করার দরকার নেই। তুমি জাস্ট দেখতেছো তোমার কাছে কী কী ইনফরমেশন আছে, একটা ডায়াগ্রাম আঁকলা, ডায়াগ্রাম এঁকে তোমার ইকুয়েশন যেটা স্যাটিসফাই মনে হচ্ছে তোমার করা উচিত ওগুলো লিখে ফেললা, লিখে ফেলে দেখলা যে কোন কোন ভ্যারিয়েবলগুলো তুমি কমাইতে পারো। যে আমরা একটা ভ্যারিয়েবল এখানে কমাইলাম, এটা আঁকার মাধ্যমে তোমার সব সিম্পলিফাই করলাম, করে জাস্ট তাড়াতাড়ি ম্যাথ করতে পারবা। অনেক সময় দেখবা যে এটা প্রতিস্থাপন করলেও হয়ে যেত, যে সাইন থিটা কস থিটা এটার আদলে লিখে তোমার জাস্ট স্কোয়ার করে দিলে তোমার টি এর মান বাইরে হয়ে যেতে পারতো, তারপর ডাইরেক্ট করতে পারতো। ওইটাও করা যাবে, যে এখান থেকে টি স্কোয়ার করে সাইন স্কোয়ার প্লাস স্কোয়ার স্কোয়ার থিটা = 1 হয়ে যায়, তো টি এর মান দিয়ে তুমি বাইর করে দিতে পারবো। তো তোমার কাছে যেটা ইজি মনে হয় তুমি ওইভাবে করবা। আমরা সব স্টেপ দেখাইতে হবে দেখে আমরা সব মানে ডিটেলস করে দিচ্ছি, এত বড় করে তোমার করলে টাইম ওয়েস্ট হবে। জাস্ট তুমি যত তাড়াতাড়ি পারো তত তাড়াতাড়ি শেষ করলেই ভালো। রাস্তার ব্যাংকিং কোণ আমরা অলরেডি এই জিনিসটা তোমার করে ফেলেছি, বাট আরেকবার করি চলো। সাইকেলের ক্ষেত্রে আমরা যে বাঁক নেওয়ার সময় দেখলাম, আমরা কিন্তু ধরো সাইকেল আরোহীরা তোমার ডানে বামে ওনার সেই ফ্লেক্সিবিলিটিটা আছে, কিন্তু তুমি যখন গাড়ি চালাবো, তুমি কি গাড়ির এক সাইড উঁচু করে দিতে পারবো বা এক সাইড নিচু করে দিতে পারবো না। তো তাহলে কি হবে, তুমি যদি অনেক জোরে যাও আর যদি এটা বাঁক থাকে, তুমি কি করবে, ছিটকে চলে যাবো। ধরো গাড়িটা যাচ্ছে, ধরো F1 একটা ট্র্যাক, এখানে অনেক জোরে গাড়ি যাচ্ছে, তো যদি ও এখানে বাঁক নিতে চায়, এখানে তো অনেক বেশি ওর একটা ফি, তো ওই যদি এখানে বাঁক নিতে চায়, আমরা কি দেখলাম, বাঁক নেওয়ার সময় ওর কেন্দ্র এই মানে এইখানে যে ও বলটা পাচ্ছে, ওর এই বলটা সমান হওয়া লাগবে, মানে FC = mv²/r হইতে হবে। আর এটা আমরা কেমনে পেলাম, tan θ = v²/rg। তাহলে এই যে দেখো তোমার যেই রুটটা যাবে ওইটা তো আর কনস্ট্যান্ট, বাট দেখো ভি আর থিটা এটার মধ্যে কিন্তু সম্পর্ক আছে একটা, তোমার ভি যত বেশি হবে ট্যান থিটা তত বেশি হবে। আবার দেখো স্কোয়ার আকারে, তার মানে কি যত বেগ বেশি হবে ওকে কিন্তু তত একটা কোণে হেলে থাকতে হবে ওই সাইডে, যদি না থাকতে পারে, যদি সমান সমান না হয়, দেন কি ও ছিটকে চলে যাবে বা ওর আর ট্র্যাকটা কমপ্লিটই করতে পারবেন। এই জন্য কি হইলো, গাড়ির জন্য সমাধানটা কি, সমাধান হইলো আমরা রাস্তার এক সাইড উঁচু করে দিব। আমরা যদি রাস্তার এক সাইড উঁচু করে দিই তাহলে কি হবে দেখো, এরকম হইছে। আমরা যদি রাস্তার এক সাইড উঁচু করে দিই তাহলে ধরো গাড়িটা ধরো এই দিক দিয়ে একটা বাঁকে যাচ্ছে, তো বাঁকে যাওয়ার সময় এটা যদি থিটা হয়, ধরো গাড়ি এখানে কি কাজ করতেছে এমজি, আর এদিক দিয়ে ওর একটা নর্মাল ফোর্স কাজ করতেছে।
একটা গেল, আর কি এদিকে একটা, এই দিক বরাবর একটা ধরো এফ একটা দিতে হবে, মানে থাকবে, আর এদিকে তার উল্টা পাশে তোর তোমার কেন্দ্র বিমুখী বল থাকবে। এটা হলো ইউজুয়ালি ডায়াগ্রামটা। তো আমরা যখন ডায়াগ্রামটা আঁকতেছি আমরা বুঝতে পারতেছি যে যে নর্মাল ফোর্সটা, এইটা নিয়ে আমাদের কিছু একটা কাজ আছে। নর্মাল ফোর্স বা রিয়াকশন ফোর্স যেটা তোমরা বলতে চাও, এটা নিয়ে আমাদের কিছু একটা কাজ করতে হবে। এই কাজটা কি হতে পারে নাকি দেখো, আমরা যদি তার আগে আমার মনে হয় কোনগুলা নিয়ে একটু দেখা উচিত। আমরা যখন আনত তলের ম্যাথগুলো করছি আমরা তখনই প্রমাণ করছি কিভাবে এই কোণটার সাথে এই কোণটা থিটা হয়, আর যদি থিটা হয় তাহলে এই যে এর বিপরীত কোণ এইটা, তাহলে এটাও থিটা হবে। একটু আশা করি আমরা বুঝতে পারবো। হইল তো এন দিয়ে করবো, আচ্ছা এন দিয়েও করা যায়, আর দিয়েও করা যায়, কোনো সমস্যা নেই, আমরা এন দিয়ে করি। তাহলে এটা যদি এন কি কোথাও লাগবে, আচ্ছা না, যদি এটা এন কস থিটা হয়, এটা হইতে হবে এন সাইন থিটা। হ্যালো, এন কস থিটা এন সাইন থিটা। আমরা আগের মতো যদি সূত্রগুলো লিখি, এন কস থিটা ইজ ইকুয়াল টু এম জি এন সাইন থিটা এম ভি স্কোয়ার বাই আর। আগের মতো আমরা ট্যান থিটা ইজ ইকুয়াল টু ভি স্কোয়ার বাই আর জি এখানেও পাবো। তাহলে জিনিসটা দেখছো, এখানে আমাদের আগে থেকে রাস্তাটাকে একটু উঁচু বা নিচু করে দিতে হবে, আর সাইকেলের ক্ষেত্রে তোমার ফ্লেক্সিবিলিটি আছে, তুমি কখন নিচে নামাবা বা তোমার কতটুকু খেলাবা ওটা তোমার উপর ডিপেন্ড করছে। বাট গাড়ির জন্য আমাকে এটা ঠিক করে দিতে হচ্ছে। তো এটাই হলো আর কি মেইন জিনিস ব্যাংকিং কোণের। এটার আরেকটা ভেরিয়েশন আসতে পারে, সেটা হলো তোমার ট্রেনের দেখবা যে যখন যাবে ট্রেনের কি হয়, একটা পাত উঁচু থাকে একটা পাত নিচু থাকে, অনেকটাই যে এরকম। তো কোশ্চেনে তোমার বলে দিবে যে ট্রেনের একটা পাত অপেক্ষা আর একটা পাত কতটুক, সেই অনুযায়ী তোমার ম্যাথগুলো করতে হতে পারে। তো চলো আমরা সেটাও করি। আমরা ধরো এটাকে ধরলাম ডি, পাতের দূরত্ব, আর এই উচ্চতা হইলো তোমার এইচ, এটার কোনো কাজ নেই। তো এটা যদি আমাদের হয় আমরা কি করতে পারি, এইভাবে চিন্তা করতে পারি। আমরা যদি একটা ছবি আঁকায় দিই, ধরো এইটা একটা বড় ট্র্যাক, সেমি সার্কেল কেমনে আঁকি, সেমি সার্কেল যদি হয়, আচ্ছা সেমি সার্কেলটা একটু আমাদের প্রবলেম হয়ে যাচ্ছে, আমরা একটু হাতে আঁকার ট্রাই করি। ধরো এটা হলো সেই বাঁক যে নিবে, ওকে, এটা হলো তোমার কেন্দ্র। তো আমি এখানে কি করতে পারি, ধরো এই যে যে বাঁকটা নিবে, ধরো এইদিকে আরো আছে, এদিকে যে বাঁকটা নিবে, তাহলে ওর জন্য আমি সুবিধা করে দিতে পারি, ট্রেনের কথা বলতেছি, একটু এই যে ধরো একটু উঁচু করে দিলাম, ধরো আশা করি বুঝতে পারতেছো, একটু উঁচু করে দিছি, দিয়ে ও এইভাবে সুন্দর মতো বাঁকটা নিবে। আমরা যদি এই পয়েন্টটাকে এ ধরি, আর ধরো বি, এই যে তোমার এটা এইচ আর এটা হলো ডি, এটা হলো এ আর এটা হলো তোমার ডি, আর এই যে তোমার
ধরো আর এইদিকে কোথাও একটা আছে, হলো তোমার আর। তাহলে আমরা এখান থেকে কি লিখতে পারি, সাইন থিটা h/d। আর আরেকটা জিনিস আমাদের দেখতে হবে যে এই থিটাটা কিন্তু খুবই ক্ষুদ্র, থিটা কিন্তু খুবই খুবই ছোট। যখন এই অবস্থা হয় তখন আমরা কি লিখতে পারি, সাইন থিটা প্রায় সমান ট্যান থিটা সমান সমান থিটা। এটা কিন্তু আমরা লিখতে পারি। তাহলে আমরা যদি লিখি, আমরা এখান দিয়ে কি বুঝতে পারবো তাইলে, সাইন থিটা h/d, আমরা ট্যান থিটাকেও h/d লিখতে পারি। ট্যান থিটাকে h/d লেখার সুবিধা কি, আমরা ট্যান থিটার মান কিন্তু এখানে জানি। তাহলে সরাসরি আমরা যদি বসাই দিই h/d ইজ ইকুয়াল টু p²/r/g, তাহলে খুব সহজেই অনেক অঙ্ক খুব তাড়াতাড়ি তোমরা শেষ করতে পারবা খালি এই সূত্রটা বসাই দিই। খালি মনে রাখতে হবে থিটাটা অনেক ছোট। এটা গাড়ির জন্য প্রযোজ্য হতে পারে, বাট গাড়িতে দেয় না, সচরাচর ট্রেনে দেয়। গাড়িতে যেই ব্যাংকিং কোণ দিবে তোমরা এইটা দিয়েই বাইর করে দিতে পারবা, খুবই ইজি। চলো কোনো ম্যাথ আছে কিনা আমরা, এই তো দেখছো আমরা পেয়ে গেলাম। একটি রেল লাইনের বাইরের ব্যাসার্ধ 500 মিটার ও রেল লাইনের পাতদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব 1 মিটার। বাইরের ব্যাসার্ধ তো বুঝছো, আমরা যেটা এখানে দেখাইছি, এই যে বাইরের ব্যাসার্ধ এইটা। দেখি আমরা জিনিসগুলো লিখতে পারি কিনা। আমরা সরাসরি সূত্রই লিখবো, তারপর দেখবো যে কি কি আমাদের কাছে আছে। আমাদের কাছে কি এইচ আছে, এইচই আমাদের বাইর করতে বলছে, তার মানে এইচটাই আমাদের বাইর করতে হবে। বাইরের ব্যাসার্ধ আর, এটা বলা আছে, এই যে আর বলা আছে, রাইট। জি তো আমরা পারবো, রাইট। আর তোমার কি থাকে, ডি আর ভি, এই যে ডি এটাও আছে, আর ভি 54 কিলোমিটার পার আওয়ার এটাও আছে, এটা মানে 20 মিটার পার সেকেন্ডের মতো আসে খুব সম্ভবত, এটাও আছে। তাহলে আমাদের কাছে দেখছো জাস্ট কত সুন্দর। তোমার যদি আগে এটা জানা না থাকতো তাহলে তোমাকে আগে ট্যান থিটা বাইর করতে হইতো। প্রসেসটা বলে দিই কী করতে হইতো তখন। ট্যান থিটা থেকে সব বসায় থিটা বাইর করতে হইতো, আবার তোমার ত্রিকোণমিতিক যে সূত্র ওইখান থেকে বাইর করে তোমার ওই যে সাইন থিটা বাইর করে দেন h/d করে তারপর তোমার এইচ করতে হইতো। কিন্তু অনেক মানে এখন মনে হচ্ছে যে তোমার দুইটা তো সেম প্রায়, বাট তোমার যদি কখনো টাইম সেভ করা লাগে দেখবো যে খুব তাড়াতাড়ি এই দুইটা সূত্র তুমি সম্পর্ক স্থাপন করে দিয়ে অনেক ইজিলি জিনিসগুলো বের করে দিতে পারবো। তো অ্যান্সারটা তোমরা হোমওয়ার্ক করে আমাকে বলতে পারো বা খাতার মধ্যে রাখতে পারো। এটা গুরুত্বপূর্ণ ম্যাথ, যে কোনো পরীক্ষায় এটা সচরাচর চলে আসে। এই জিনিসটা খুব ইন্টারেস্টিং কজ এটা আমাদের বইগুলোতে রিসেন্টলি বলতে মানে আগে থেকেই হয়তোবা ছিল, বাট আমরা কিন্তু পাইনি, আস্তে আস্তে অনেক পপুলার হচ্ছে। তো চলো কিভাবে এগুলো করতে হবে। এখন অনেক সময় হইতে পারে না তুমি যে কোনো কোণে না ঘুরে তোমার কোনো পথ চলতে পারবা কি পারবা না, এটাই তোমার এই ম্যাথের মেইন জিনিস। তো অবশ্যই তুমি পারবা, কেন আমরা স্থিতিকর্ষণ গুণাঙ্ক নামে একটা জিনিস পড়ছি না, আমরা যখন রাস্তায় যাই, ধরো এটা একটা রাস্তা, ধরো এটা একটা রাস্তা, এই রাস্তাটা একটু ধরো বাঁকানো এরকম, রেফারেন্সের জন্য আর কি আমরা করলাম। তো এখানে ধরো একটা মানুষ আছে বা একটা গাড়ি আছে, এটি ধরো না কেন, মনে করো যে সামনে এইদিকে, সামনে ধরো এইদিকে, এদিকে যাচ্ছে, যাইতেই পারে।
তো যখন বাঘটা নিবে, একটা জিনিস খেয়াল করছো যে যখন বাঘ এইদিকে নিচ্ছে, তাহলে ও যদি এদিকে একটা বল পায়, তাহলে অবশ্যই ঘর্ষণ বল তো আছে ওকে থামানোর জন্য। ঘর্ষণ বল কাজ করবে অবশ্যই। তো ঘর্ষণ বল তখন কোথায় কাজ করবে? যেদিকে তোমার বলটা লাগতেছে তার বিপরীত দিকে। তার মানে যদি এই দিকে যদি এফসি লাগে, তাহলে অবশ্যই এইদিকে ফ্রিকশন লাগবে, লাগতে বাধ্য। এটাকে যদি আমরা উপর থেকে চিন্তা করি, আমরা ধরো একটু ছোট করে নিই। এটা অবশ্যই স্মৃতিঘর্ষণ হবে, কজ এই সাইডে তো আমরা যখন ধরে নিচ্ছি যে ওর স্মুথলি চলে যাচ্ছে, তার মানে কি ও কিন্তু ডানে মানে যেদিকে বল প্রয়োগ করতেছে ও কিন্তু ওইদিকে সরতেছে না। তার মানে কি এটা একটা স্মৃতিঘর্ষণ কাজ করবে। অ্যান্ড স্মৃতিঘর্ষণে কি মিউএস, আমাদের মিউএস নিয়ে কাজ করতে হবে। তো চলো কাজ করি। এটা গেল, আমরা যদি একটা ব্লক আঁকাই, ধরো গাড়ি বা যেটাই হোক, এদিকে কি আছে? এদিকে আর, এদিকে এমজি, এদিকে এফসি, আর এদিকে এফ। তাহলে এফসি ইজ ইকুয়াল টু মিউ আর লেখাই যায়। একটু লাইন স্কিপ করতেছি কিছু কিছু। এফসি ইউএস ইন্টু আর, এমনি আসলে আই গেস বুঝতে পারছো এই দুইটা সেম। তাহলে এফসি তোমার কি, এম ভি স্কোয়ার বাই আর, এটা আর কি ভি স্কোয়ার বাই আর, এটা কি ইউএস এম জি। তাহলে এম এম কাটা, তাহলে ভি স্কোয়ার ইউএস আর জি, ভি ইজ ইকুয়াল টু রুট ইউএস আর জি। দেখছো, তার মানে সূত্রটা হয়ে গেল আমাদের। তো আমরা যদি এখানে বেগটা বাইর করতে চাই, তাহলে এটা বসাই দিব, বসাই দিয়ে আমরা পেয়ে যাব। তো এইটা হলো সমতল রাস্তায়, মানে রাস্তার মধ্যে কোনো কোণ করা নেই, দেখছো কোনো কিন্তু কোণ টোন নাই। সমতল রাস্তায় কোনো বস্তু হাইয়েস্ট কত বেগে যেতে পারবে, সেটাই হলো আমরা এভাবে বাইর করতে পারবো। তো যে ম্যাথটা ছিল আমাদের, সেই ম্যাথটা চলো করি। একটি সমতল রাস্তায় 500 মিটার ব্যাসার্ধের বৃত্তাকার পথে এত বাঁক নিতে গেলে 900 কেজি ওজন টায়ার, ন্যূনতম স্থিতি ঘর্ষণ গুণক মানে মিউএস বের করতে হবে। তো আমরা কি লিখছিলাম, ওইটা জাস্ট লিখি, পি স্কোয়ার ইজ ইকুয়াল টু মিউএস আর জি। তাহলে মিউএস লাগবে পি স্কোয়ার বাই আর জি। তোমরা কিন্তু অনেক মজার মজার জিনিসও করতে পারো, কজ এই জিনিসটা কি ট্যান থিটার সমান হয়ে গেল না? এটা কি তোমার ট্যান থিটার সাথে আসলে কোনোভাবে রিলেশন আছে কিনা তোমরা একটু ভাবতে পারো। ভেবে খুব সম্ভবত এইটা সেলুসারের বইয়ে কেস আকারে দেওয়া আছে, ওইখান থেকে হেল্প নিতে পারো, অনলাইন তো আসি, দিয়ে দেখতে পারো যে এইটার আসলে অন্য কোনো মিনিং আছে কিনা। তোমরা কিন্তু অ্যাডমিশনে যখন যাবা তখন দেখবা যে আরও দুইটা কেস পড়বো, যে ন্যূনতম কত কোণে যাইতে পারে। তখন আরেকটা দেখবা যে অ্যাঙ্গেল অফ রিপোজ দিয়ে ম্যাথ করা লাগতে পারে, যে টেন আলফা প্লাস থিটা, টেন আলফা মাইনাস থিটা। এগুলো আমাদের করাইছিল, তোমরাও আশা করি যখন অ্যাডমিশনে উঠবা তখন করবো, একাডেমিকের দরকার নেই। তো ওইখানে দেখবা আরও বেশি ইন্টারেস্টিং কেসগুলো পাবা। অ্যান্ড ওই কেসগুলো যদি এখনই মাথা খাটাইতে পারো, তাহলে আমার মনে হয় যে ওই সময় গিয়ে একটু ইজি হবে। অ্যান্ড বলা তো যায় না যে কখন কোন কোয়েশ্চেন দিয়ে দেয়, তো আমার মনে হয় যে প্রিপেয়ার হওয়াটাই সবচেয়ে ভালো। তো একটু জাস্ট মাথা খাটাবো এগুলা নিয়ে। এখানে ভি স্কোয়ার আছে, আর আছে, জি আছে, মিউএস ইজিলি বের করতে পারবো। আশা করি তোমরা বের করে ফেলবো।
এখন আসো কৌণিক গতি। তোমরা চ্যাপ্টার 2-তে একটু হইলেও আই গেস ধারণা আছে যে তোমার কৌণিক গতির জিনিসগুলো কিভাবে আসে, জিনিসপাতি কিভাবে কাজ করে। অ্যান্ড যেহেতু তোমাদের ফুল সিলেবাস আছে, আমার মনে হয় যে পড়বে। আমাদের সময় শর্ট সিলেবাস ছিল, চ্যাপ্টার 3 ইনক্লুডেড ছিল না, তো তাই আর কি আলাদা করে এগুলো পড়তে হইতো। বাট যেহেতু এখন ফুল সিলেবাস, তাই আশা করি যে আমরা সরাসরি মেইন জিনিসটাতে আমরা চলে যেতে পারবো। তো কৌণিক গতির এখানে ইম্পর্টেন্সটা কি এটা যদি বুঝো, যে বৃত্তাকার পথের ব্যাসার্ধকে ব্যাসার্ধ ভেক্টর বলে, একটু আমরা ভালোভাবে জিনিসটা বোঝার চেষ্টা করি। এটা যদি মনে করো যে বস্তুটা এই বরাবর ঘুরতে থাকে, এই যে যেই গোলাকার যে গতিটা হবে, এটাই হইল তোমার কৌণিক গতি। অ্যান্ড এই কৌণিক গতিতে যেই আমরা ব্যাসার্ধটার কথা চিন্তা করবো, এই যে এটা, আর এটাই হলো তোমার ব্যাসার্ধ ভেক্টর। গেল ঘূর্ণন অক্ষ, এটা তো বুঝতেই পারতেছো, যেই অক্ষের সাপেক্ষে ঘুরবে সেই অক্ষটাই ঘূর্ণন অক্ষ হবে। আর লাগবে না। এই যে যেই অক্ষের সাপেক্ষে এটা ঘুরবে, এটা হলো ঘূর্ণন অক্ষ। যদি ও হয়, এটা ধরো এক্স, এটা ওয়াই, ধরো এটা এক্স এর এখানে ঘুরতেছে। তো যদি এটা আই ক্যাপ হয়, কথার কথা আই ক্যাপ, তাহলে এর ঘূর্ণন অক্ষ কি, জে ক্যাপ বরাবর। তো এই অক্ষের সাপেক্ষে এটা ঘুরতেছে। আর আরেকটা জিনিস, ইম্পর্টেন্ট জিনিস মনে রাখতে হবে, যে রৈখিক সরণ ক্রমাগত দিক পরিবর্তন করলেও কৌণিক সরণের দিক অপরিবর্তিত থাকে। এটা যদি এইভাবে আমরা চিন্তা করতে পারি, আমরা মনে হয় রাইট হ্যান্ড থাম্ব রুলের সাথে পরিচিত। আর এইচ টি, রাইট হ্যান্ড থাম্ব রুল, এটা মানে কি বোঝায়, যে আমরা যদি কোনো কিছু ক্রস প্রোডাক্ট করি, তাহলে ক্রস প্রোডাক্টটা কি হবে, আমার ডান আঙ্গুল, বৃদ্ধাঙ্গুলটা যেদিকে যাবে সেই দিক বরাবর ওই দিকটা হবে। আমরা যদি একটা ছোট্ট একটা সম্পর্ক যদি দেখি, সম্পর্কটা আমরা ডিরাইভ করলে মনে হয় আরো ভালো হবে। আমরা যদি ডিরাইভ করতে পারি, দেন আস্তে আস্তে আমরা বুঝতে পারবো। সেটা আমরা আগে ভি ইজ ইকুয়াল টু ওমেগা, আর যেটা ওইটাই ডিরাইভ করা যায়। তাহলে চলো আমরা ওইটা যদি ডিরাইভ করে থাকি, আমরা একটা জিনিস আমাদের আই গেস মাথায় আছে, এখানে থাকার কথা, এস ইজ ইকুয়াল টু আর থিটা। চ্যাপ্টার 9, ক্লাস 9-10-এর তোমার ত্রিকোণমিতিতে ছিল, এমনি আসছে আই গেস জানি, আমরা রেডিয়ানে হিসাব করবো। এস ইজ ইকুয়াল টু আর থিটা আমাদের লাগতে পারে। তাহলে আমরা কি করব, এইবার হয়েছে, চলো আমরা জানি যে বেগ সবসময় স্পর্শক বরাবর হবে, রৈখিক বেগ, এতে কোনো সমস্যা নেই। বাট এর কৌণিক যে বেগ, এই বেগটার দিক কোনটা হবে, এই বেগের দিক এটা হবে। আল্লাহ কিভাবে, এটা তো এইদিকে ঘুরতেছে, তাহলে এর বেগ উপরে কেমনে, এটা কেমনে আসছে, আমরা এটাই যে সূত্রটা আছে, এটা সূত্রটা এরকম, ভি ইজ ইকুয়াল টু ক্রস প্রোডাক্ট ইন্টু আর। তাহলে দেখো ভি ইজ ইকুয়াল টু যদি ওমেগা আর হয়, ওমেগা ক্রস আর হয়,
তাহলে এটা আর ধরো তাহলে প্রত্যেকটা তোমার ব্যাসার্ধ ভেক্টর যেই দিকে আছে, তুমি যদি ওমেগা করো এইটা আর করো এইটা, তাহলে যেই বরাবর যাবে সবসময় হলো এদিকেই যাবে। যদি ওমেগা যদি এইদিকে হয় আর যদি এইদিকে হয়, ধরো এই যে এইগুলো, তাহলে যেই দিকটা তুমি সবসময় পাবা এটা হলো সবসময় ভি এর দিক। অ্যান্ড ভি এর দিকটা কি আসবে সবসময় হলো যে এই স্পর্শক বরাবর। তাহলে এই যে এই স্পর্শক যেগুলো আছে সবসময় ভি এর দিকটা এইভাবে আসবে। তোমরা করে দেখতে পারো, এই যে ভি ইজ ইকুয়াল টু ওমেগা আর না, এই যে যখন এইদিকে থাকবে আরটা তখন এই যে এইদিকে, যখন এইদিকে আরটা তখন এইদিকে, সবসময় স্পর্শক বরাবর এই ভি এর দিকটা থাকবে। অ্যান্ড ওমেগার দিকটা এইদিকে আছে। আর আমরা যদি এ এর সাথে চিন্তা করি, আলফা আর এই দুইটা সম্পর্ক আমাদের মনে হয় চ্যাপ্টার 3 থেকে জানার কথা, বাট এখানেও লাগে। And কিভাবে আসছে এটাও খুবই ইজি, আমরা দেখতেই পারি। এস ইজ ইকুয়াল টু আর থিটা। তাহলে এটাকে আমরা যদি দুই পক্ষেই ডিফারেন্সিয়েট করে দিই টাইমের সাপেক্ষে, আর ডি থিটা বাই ডিটি, আর সময়ের সাথে তোমার কৌণিক যে সরণ ওইটার পরিবর্তনের হারটাকেই তো তোমার কৌণিক দ্রুতি বলে। ডি থিটা বাই ডিটি হলো ওমেগা, আর এটা হলো তোমার ভি। এইভাবে কি ভি ইজ ইকুয়াল টু ওমেগা আর। ইজি আছে জিনিসপাতিগুলো, ওমেগা আর এগুলো পেয়ে গেলাম। আর এটাও তো আই গেস পারার কথা, তাও দেখায় দিব, লাগবে না। আর সূত্রগুলোও তো আই গেস আমরা সবাই জানি যে কিভাবে আসে। আমরা এখান থেকে লেখা শুরু করি। ইজ ইকুয়াল টু আর স্কোয়ার গেল এস হাফ এ টি স্কোয়ার। আরেকটা আছে, এই চারটা যদি আমরা কৌণিক যেই সূত্রগুলো আছে এই আকারে লিখতে চাই, তাহলে ওমেগা একই জিনিস, সূত্র ডিরাইভেশনগুলো একই। ওমেগা নট প্লাস আলফা টি, এই হলো ওমেগা ফাইনাল প্লাস 2 আলফা থিটা গেল। এস হইল তোমার অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট, ইজ ইকুয়াল টু ওমেগা ইনিশিয়াল টি টি স্কোয়ার। আমরা যদি ম্যাথ যখন করব তখন জাস্ট এইভাবে কনভার্ট করে দিব, কনভার্ট করে সূত্রগুলো ইজি আমরা পেরে যাব। স্থির অবস্থা থেকে সমতরণে ঘুরতে শুরু করে একটি চাকা 30 বার আবর্তন শেষে 60 রেডিয়ান পার সেকেন্ড বেগ অর্জন করে, চাকাটির কৌণিক ত্বরণ কত? যদি 30 বার আবর্তন করে তাহলে থিটা হইল তোমার যতবার রিভলভ করছে তার সাথে 2 পাই গুণ করলেই হয়ে যায়, 2 পাই 30 60 পাই। ওমেগা ফাইনাল কত? 60 রেডিয়ান্স পার সেকেন্ড গেল। তাহলে স্থির অবস্থা মানে ওমেগা ইনিশিয়াল ইজ ইকুয়াল টু 0 রেডিয়ান পার সেকেন্ড। গেল, এটা চাইছে আলফা। তো দেখো তো এটা কিভাবে করতে পারো, ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2 এ এস, এই ফর্মেটে পড়তেছে না?
তাহলে চলো বসাই দিই। আমাদের আলফার মানটা লাগবে। আলফা ওমেগা ইনিশিয়াল তো এটার মান 0, আলফা হইলো ওমেগা ফাইনাল হইলো তোমার 60 × 60, আর থিটার মান হইলো তোমার 60 পাই। এটা যদি কাটা হয় তাহলে অ্যান্সার তোমার 60/পাই রেডিয়ান পার সেকেন্ড স্কোয়ার হওয়ার কথা, যদি ক্যালকুলেশন মিস্টেক বা কোনো মিস্টেক না করে থাকি। একটু চেক করে নিও এইটাই অ্যান্সার কিনা, আশা করি এইটাই হবে অ্যান্সার। আর একটা ম্যাথ আমাদের বাকি, এটা হইলো তোমার যে সুতার টানের উপর যে ম্যাথগুলো আছে এটার উপর একটা ইজি ম্যাথ। এটা মনে কোনো একটা কোশ্চেন পরীক্ষায় আসছিল, এটা জাস্ট সূত্রের ম্যাথ। দেখো তুমি সুতার উপর টান মানে কি, আমরা কি বুঝলাম, টান বলটা কেন্দ্রমুখী বলের যোগান দেয় যদি অবজারভারটা ওইখানে থাকে। আমরা যদি মেজার করে দেখি তার মানে খুব ইজিলি আমরা সূত্র লিখতে পারি কি, টি ইজ ইকুয়াল টু এম ওমেগা স্কোয়ার আর। ধরো সুতার এদিকে টান এদিকে লাগতেছে, এই টানটা লাগার কারণ কি, এদিকে ঘুরতেছে তাই। আর ধরো এদিকে যদি টান লাগে তাহলে এফসি, সরি 150 গুণ ওমেগা হইল ওটা আই গেস মনে আছে 2πn/t। 90 মিনিটে 0.75। তিরিকে 9 পাই স্কোয়ার, এটাই আর কি একটা অ্যান্সার আসবে। খুব ইজি, দেখছো জাস্ট সূত্রে তুমি ফেলাবা আর ম্যাথ হয়ে যাবে। আরো এক্সট্রা কয়েকটা আমরা কেস দেখতে পারি তোমার কেন্দ্রমুখী বলের। কেস না দেখে আমার মনে হয় যদি কেসগুলো লিখে দিই তাহলে একটু তাড়াতাড়ি শেষ করতে পারবো। এটার প্রমাণটা তোমরা ইজিলি পারবা, আমি জাস্ট খালি তোমাকে একটু হিন্ট দিয়ে দিচ্ছি, এলি হবে। ধরো কোনো একটা বস্তুকে তুমি উলম্ব তলে ধরো সুতা দিয়ে ঘুরাইতেছো, একটা সুতা দিয়ে এরকম উলম্ব তলে ঘুরাইতেছো, ওইখানে তো একটা কেন্দ্রমুখী বল আসতেছে, তো ওইটার তুমি হিসাব নিকাশ কিভাবে করবা। ধরো বস্তুটা এখানে আছে, কথার কথা এটা হলো তোমার এটা, এইখানে ধরো ওর এমজি লাগতেছে এইদিকে, আর এফসি ধরো এইদিকে, আর টান লাগতেছে মনে করো এইদিকে। তো আমরা এখানে কি করতে পারি, এই কোণটা নেই, তাহলে আমরা এখানে কি কি লাগাইতে পারবো দেখো, সূত্রগুলো হবে যদি এটা টান হয় আর এটা এফসি হয় তাহলে এটা লব্ধিতেই তো তোমার মনে করো জিনিসটা ঘুরতেছে, তাই না। এখন তার মানে কি, একটা রৈখিক বেগ আছে, এই রৈখিক বেগটা বাইর করার জন্য আমরা কোন উপাংশকে ভাঙলে ভালো হয়, এটাকে যদি আমরা ভেঙে দিই তাহলে এইদিকে আসবে হলো, এই বরাবর আসবে হলো এমজি সাইন থিটা, এই বরাবর আসতেছে হইলো এমজি কস থিটা। তাহলে আমরা কি লিখতে পারি, কি সমান সমান হচ্ছে এফসি প্লাস এমজি কস থিটা।
তাহলে যদি আমরা টি মাইনাস এম ভি স্কোয়ার বাই আর লিখি, এম জি কস থিটার সমান। ইজি না? এখন এখানে অনেকগুলা কেস হইতে পারে, ধরো এই বিন্দুতে কত, এই বিন্দুতে কত। আমার মনে হয় এটা তোমরাই পারবা। এই সর্বোচ্চ বিন্দুতে কি হবে, তোমার বস্তুটার উপর যখন এখানে আসবে এর টান কি সবচেয়ে কম লাগবে না? আর যখন এই প্রান্তে আসবে টান কি সবচেয়ে বেশি লাগবে না? তো এইভাবে তুমি ক্যালকুলেট করতে পারবা। প্রসেস তো দেখাই দিছি। এখানে ধরো থিটার মানটা বসাবা, এই থিটার মানটা হইলো এইটা, এটা বসাবা, বসায় বসায় তোমার করতে পারবো। আমি জাস্ট কেসগুলো লিখে দিই। সর্বোচ্চ সর্বোচ্চ বিন্দুতে তোমার কি হবে দেখো তো। সর্বোচ্চ বিন্দু যেটা থিটা হয়, ধরো এটা যদি থিটা হয়, তাহলে এটা যদি 0 হয়, এখানে কি 90 হয়ে যাবে? 90 হয়ে গেলে কি? আরে 90 তো না, তোমার এটা আর কি 0 থেকে যদি শুরু করি, তাহলে তোমার 180। তাহলে যদি 180 হয়, 180 হয়, তাহলে এটা যদি আমরা 180 বসাই, তাহলে কি মাইনাস এমজি হয়ে যাবে না? তার মানে টি হবে হাইয়েস্ট। আমরা ধরো এই যে এটা হলো রেফারেন্স ধরতেছি, এখান থেকে কোণ করা স্টার্ট করতেছি। তো যদি এটা যদি একদম 0 হয়, তাহলে এটা কি 180 হয়ে গেল। তো 180 হয়ে গেলে টি ইজ ইকুয়াল টু এম ভি স্কোয়ার বাই আর মাইনাস এমজি। এটা এইভাবে বোঝা যায় যে তোমার এটা যদি টান বল হয়, যদি এই বস্তুতে থাকে, এইদিকে টান বল হয়, আবার এইদিকেই এমজি হচ্ছে। তো দেখো তো এফসি হলো এইটা, তাহলে কি আমার টান বলটা আর যে ওজন, এই দুইটাকে তোমার যোগান দিবে কি কেন্দ্রমুখী বল, সরি কেন্দ্রবিমুখী বল। এটা যদি আমরা দুইটা যোগ করে এটা লিখি, জাস্ট ঘুরেলে এটা হয়। আর সর্বনিম্ন বিন্দুতে সর্বনিম্ন বিন্দুতে ই লো, এটা তো প্লাস হবে। কজ দেখো তুমি যদি নিচে যাও, তাহলে এখানে এমজি আছে আর এফসি আছে, এইটাকে হইলো তোমার মানে এদিকে টান বল আছে, এদিকে এমজি আছে আর এফসি আছে, তার মানে টান বল কি এই দুটোকে যোগান দিচ্ছে, এমজি প্লাস এম ভি স্কোয়ার বাই আর। তাহলে তুমি এটা দুইভাবে বের করতে পারো। আমি যেটা বলছি থিটা দিয়ে, অ্যান্ড এটা হলো তোমার লিমিটিং কেস অ্যানালাইসিস করে দুইটা পাইছি, একই জিনিস। আর পরীক্ষায় আসলে তোমরা জাস্ট মনে রাখবা যে থিটার রেফারেন্স ফ্রেমটা হলো যে এখান থেকে শুরু, যেই কোণেই চাক না কেন, 30, 40, 50, 60, 180, 120 জাস্ট বসাই দিবা, বসাই দিয়ে তোমার ম্যাথগুলো হয়ে যাবে। তো এটা দিয়ে আমাদের মনে হয় আজকের লেকচারটা শেষ। এরপর হলো আমাদের কিছু রৈখিক ভরবেগ, তারপর হইলো জড়তার ভ্রামক, এসব জিনিসগুলো বাকি থাকে। এগুলো বাকি করলে আশা করি আমাদের চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে। তো সাথে থাকার জন্য ধন্যবাদ। আশা করি আবার দেখা হবে অন্য কোনো একটা লেকচারে। তো এখানেই শেষ করছি আজকে। আসসালামু আলাইকুম।